ওকে, ফাইন। আমরা 10-এর 1 নাম্বারটা নিয়ে কথা বলছিলাম। 10-এর 1 নাম্বারটাতে কি বলেছে, এ বি সি ডি বিন্দু চারটির স্থানাঙ্ক যথাক্রমে 0, -1, 15, 2, -1, 2 এবং 4, -5। সিডি রেখা কে এবি রেখা যে অনুপাতে বিভক্ত করে, সিডি রেখাকে এবি রেখা যে অনুপাতে বিভক্ত করে সে তা নির্ণয় করো। দ্যাট মিনস অনুপাতটা নির্ণয় করতে হবে। তার মানে এই অঙ্কটার সাথে আমাদের 3.2 এর অন্তর্বিভক্ত বহির্বিভক্তের বিষয়টা জড়িত। 10-এর 1 নাম্বার এবং 10-এর 2 নাম্বার এই দুটো অঙ্ক প্রায় সেম, বা প্রশ্নটা পড়লে একই রকম, বাট আমি এই দুটো অঙ্কই করাবো কারণ প্রশ্নটা প্রায় একই রকম হলেও আসলে ফাইনাল আউটপুটটা যে ভিন্ন হতে পারে, একই রকমের প্রশ্ন থাকলেও যে কিঞ্চিত ভিন্ন হতে পারে, এবং সেই ভিন্নতার উপরে বেস করেই আমরা বহির্বিভক্ত না অন্তর্বিভক্ত সেই ডিসিশনটা নিব। সেটার জন্য আমরা 10-এর 1 এবং 10-এর 2 নাম্বারটা আমরা করবো। তো আশা করি আমি টানা কিছুক্ষণ সময় অঙ্ক করার জন্য সময় পাবো। তো ভালো কথা, 4টা বিন্দু দেওয়া রয়েছে, এই 4টা বিন্দু দ্বারা কোনো চতুর্ভুজ গঠন করেনি। জাস্ট আমরা চতুর্ভুজের জন্য আমরা যে সূত্রটা নিয়ে আজকে প্রথমে আলোচনা করলাম সেটা দিয়ে জাস্ট 9-এর 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্কটাই করা হয়েছে। ফাইন। সো 10-এ আমাদের 4টা বিন্দু দেয়া রয়েছে। সো আমরা 4টা বিন্দুর কথা লিখে ফেলি। দেয়া আছে, এ হচ্ছে 0, -1, বি হচ্ছে 15। সবাই একটু অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে সবার নামটা একটু লিখে ফেলি। চ্যাট বক্সে সবার নামটা একটু লিখে ফেলি, আমি সেখান থেকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। সি হচ্ছে -1, 2, ডি হচ্ছে 4, -1, -5, সরি। ফাইন। এখন আমরা একটা চিত্র অঙ্কন করি বোঝার সুবিধার জন্য। ধরো এটা হচ্ছে আমাদের সিডি রেখা, এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের ডি রেখা, সিডি রেখা। এখন এই সিডি রেখা কি বলেছে, সিডি রেখা কে বিভক্ত করে, সিডি রেখা তাকে বিভক্ত করে। সো ধরে নেই আমি এরকম একটা বিভক্তিকরণ বিন্দু হচ্ছে এইটা। সাপোজ এই বিন্দুটাকে আমি ধরে নেই ই বিন্দু। সিডি রেখাটাকে, সিডি রেখাটা ই বিন্দুতে ধরে নেই M1:M2 অনুপাতে বিভক্ত হয়েছে। এখন সিডি রেখাটাকে বিভক্ত করেছে কে, সিডি রেখাটাকে স্যার বিভক্ত করেছে এবি রেখা। সিডি রেখাটাকে ধরো বিভক্ত করে, ধরো না, সিডি রেখাটাকে এবি রেখা বিভক্ত করেছে, এটা প্রশ্নই বলে দেওয়া আছে। তাহলে এবি রেখা টি, এবি রেখা টি ই বিন্দুতে সিডি রেখাকে M1:M2 অনুপাতে বিভক্ত করেছে। চিত্রটা বোঝা গেল? সিডি রেখাকে এবি রেখা টি ই বিন্দুতে M1:M2 বিন্দুতে বিভক্ত করেছে, এবং সেই বিভক্তটা কেমন বিভক্ত, অন্তর্বিভক্ত। ঠিক আছে, কারণ আমাকে বহির্বিভক্তের কথা আলাদা করে বলে দেয়নি, তাই আমি স্যার লম্বভাবে অন্তর্বিভক্ত। বিভক্ত হতে পারতো না? ডেফিনেটলি লম্বভাবে বিভক্ত হতে পারতো, বাট লম্বভাবে বিভক্ত হওয়ার কথাটা আমাকে বলে দেয়নি। আবার এখানে একটা ব্যাপার আছে, আমরা যখন 3.5 3.6 আমরা করতে যাব তখন দেখবো লম্বভাবে বিভক্ত হওয়ার, তারপরে কি বলা যায় যে লম্বভাবে বিভক্ত হওয়ার, সমান্তরাল হওয়ার, লম্ব হওয়ার, এগুলোর উপরে আলাদা আলাদা সূত্র রয়েছে। সো আমি এখানে হুট করে লম্বভাবে বিভক্ত করব না। হ্যাঁ, আমি এভাবে দিয়েছি, আপনি এভাবে চিন্তা করেন, দ্যাট মিনস আপনি এরকম এইভাবে চিন্তা করেন এই সরল রেখাটাকে, তাতেও কোনো সমস্যা কিন্তু নেই। ঠিক আছে, বাট লম্বভাবে চিন্তা করলেই আসলে অন্যান্য সূত্র চলে আসে, কারণ লম্ব, সমান্তরাল এগুলোর সাথে অন্যান্য সূত্র কানেক্টেড। সো লম্বের সাথে অন্যান্য সূত্র চলে আসে। সো আবারও বলছি, যারা উপস্থিত আছেন তারা তাদের নামটা একটু চ্যাট বক্সে লিখে দেন, তাহলে সেখান থেকে আমি আমার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। ফাইন। সো কথা না বাড়াই, এখন ই বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে চাই। ই বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, তো ই বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য আমার কি দরকার, সি বিন্দু এবং ডি বিন্দুর মানগুলো দরকার। তো সি বিন্দুর মানটা আমি একটু এখানে বসাই দিই। সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1, 2 এবং ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4, -5। এটা হচ্ছে ই বিন্দু এবং সি বিন্দু এবং ডি বিন্দুর স্থানাঙ্ক। এখন আমি ই বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই কিসের সাহায্যে, অন্তর্বিভক্তিকরণ সূত্রের সাহায্যে। তাহলে আমরা লিখি আগে এই চিত্রটার একটু বর্ণনা দিই, যে ধরি, চিত্রটার একটু বর্ণনা দিচ্ছি, ধরি সিডি রেখাটি, সিডি রেখাটি এবি রেখা দ্বারা এবি রেখা দ্বারা, এবি রেখা দ্বারা সরি, আমার একটা কল আসছিল এই জন্য মিউটে চলে গিয়েছিল।
আশা করি সবাই শুনতে পাচ্ছ। সো সিডি রেখাটি এবি রেখা দ্বারা ই বিন্দুতে M1 is to M2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, বা শুধু বিভক্ত হয় লিখে দিলেও আমাদের কোনো সমস্যা নেই, বিভক্ত হয়। সুতরাং ই বিন্দুর স্থানাঙ্ক, এখন মনে আছে নিশ্চয়ই মধ্য অন্তর্বিভক্ত হলে সূত্রটা কি ছিল? M1 ইন্টু x2, রাইট? M1 ইন্টু x2 তে কে রয়েছে? 4, x2 তে রয়েছে 4 প্লাস, যেহেতু অন্তর্বিভক্ত ধরেছি তাই আমাদের এখানে সূত্র কি হবে? তাই আমাদের এখানে সূত্রটা হবে প্লাসের। আচ্ছা, M2 ইন্টু x1 এ কি রয়েছে? -1, x1 এ রয়েছে -1 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2, এটা হচ্ছে অন্তর্বিভক্তিকরণের সূত্র। দেন এটা গেল x এর মান, y এর মান M1 ইন্টু y2 এর মান কি? -5 প্লাস M1 ইন্টু y2, তারপর M2 ইন্টু y1 এর মান কি? 2, y1 এর মান হচ্ছে 2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। তাহলে এখানে কি দাঁড়ায়? এটাকে যদি একটু সাজিয়ে লিখি, 4M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 কমা -5M1 প্লাস 2M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। এই গেল আমাদের ই বিন্দুর স্থানাঙ্ক। এটাতে কারো কোনো কনফিউশন আছে? যারা ক্লাস করেছিলাম আগে তাদের কোনো কনফিউশন আছে? আছে কি? থাকার কথা না, যারা ক্লাস করেছি। সো এখন খেয়াল করো, সি বিন্দু এর স্থানাঙ্ক দেয়া আছে, ডি বিন্দু এর স্থানাঙ্ক দেয়া আছে, ই বিন্দু এর স্থানাঙ্ক আমরা নির্ণয় করলাম রাশির মাধ্যমে। এখন সি ই ডি এই যে তিনটা বিন্দু, এই তিনটা বিন্দু তো সমরেখ, তাই না? একই সরলরেখায় অবস্থিত, এটা তো কোনো কনফিউশন আছে? এই তিনটা বিন্দু সমরেখ, এই তিনটা বিন্দু সমরেখ, এটাতে কারো কোনো কনফিউশন আছে? নেই। নো তাহলে এই স্যার। তিনটা বিন্দু সমরেখ মানে কি? এই তিনটা বিন্দু সমরেখ মানে কি? এই তিনটা বিন্দু দ্বারা যদি আমরা ত্রিভুজ গঠন করি, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি আসবে? শূন্য আসবে, যেহেতু আমরা জানি যে একই সরলরেখায় অবস্থিত বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি আসে? শূন্য আসে। আচ্ছা, আবার বলছি যে 14 জন আমার এখানে প্রেজেন্ট দেখাচ্ছে। আমার এখানে অ্যাটেন্ডেন্সে, চ্যাট বক্সে আমি অ্যাটেন্ডেন্সে দেখতে পাচ্ছি এখনো দুই একজন হয়তো অ্যাটেন্ডেন্স দেন নাই, সো অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আমি কিন্তু অ্যাটেন্ডেন্স অনুযায়ী গার্জিয়ানদের সাথে কমিউনিকেট করি। ফাইন, ঠিক আছে। তাহলে এখন এই সি বিন্দু, ডি বিন্দু এবং ই বিন্দু, এই তিনটা বিন্দুর সাহায্যে আমি এখন একটা ত্রিভুজ গঠন করতে চাই, যেই ত্রিভুজ দ্বারা আমরা কি করতে পারবো? ক্ষেত্রফল শূন্য দেখাতে পারবো। তাহলে সেই কথাটাকে একটু লিখে ফেলি। যেহেতু এ, আচ্ছা আচ্ছা, এখানে আমার একটু ভুল হয়েছে। জিনিসটা কি? আমরা যেহেতু সি বিন্দু এবং ডি বিন্দুর সাপেক্ষে M1 আর M2 নির্ণয় করব, সিডি বাহুটাকে M1 আর M2 বাহুটা মানে অনুপাতটা বের করব। আমরা নির্ণয় করতে চাই এ বি, আমরা নির্ণয় করতে চাই এ ই বি, এই এই তিনটা বিন্দুর সাহায্যে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। কারণ এই তিনটা বিন্দুর সাহায্যে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের মাঝখানে মানে বিন্দুটা কি রয়েছে? ই বিন্দু। তাহলে ই বিন্দুর স্থানাঙ্কের যেই রাশিগুলো রয়েছে, এখান থেকে আমরা আসলে M1 আর M2 এর মানটা বের করে ফেলতে পারবো। সো আমাদেরকে যে বাহুটা বিভক্ত হয়েছে সেই বাহুটার বিন্দুগুলো নিয়ে আমরা কাজ করব না, যে বাহুটা বিভক্ত করেছে মানে যার দ্বারা বিভক্ত হয়েছে সেই বাহুটা দিয়ে আমরা ক্ষেত্রফল শূন্য দেখাবো। আমি মনে হয় আমার কারেকশনটা বুঝাতে পেরেছি। যেই বাহুটা বিভক্ত হয়েছে সেটাকে না, যেই বাহুটা বিভক্ত করেছে তার তিনটা বিন্দুর সাহায্যে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। ঠিক আছে? ওকে, ফাইন। সো এরপরে চলে আসি, তাহলে এ ই বি এই তিনটা বিন্দু নিয়ে কথা বলছি। সো যেহেতু এ বি কমা ই একই সরল রেখায় অবস্থিত, একই বা একটি সরল রেখায় অবস্থিত, একটি সরলরেখা অবস্থিত। সুতরাং
এদের দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। আমি আর 10 মিনিট পরে কিন্তু নামাজের ব্রেক দিচ্ছি, সো ওটা নিয়ে টেনশনে করো না। সো এবিই একটি সরলরেখায় অবস্থিত, যে সরলরেখাটা সিডি কে বিভক্ত করেছে সেই সরলরেখাটা তিনটা বিন্দু দ্বারা গঠিত। যেহেতু সরলরেখায় অবস্থিত, সেই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। সো আমরা পরবর্তী পৃষ্ঠায় এই তিনটা বিন্দুর সাহায্যে, এই তিনটা বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে ক্ষেত্রফল শূন্য ধরে অঙ্কটা করব। তো আশা করি সবাই এই জিনিসটুকু লিখতে পেরেছি বা বুঝতে পেরেছি। আমরা পরবর্তী অংশতে চলে যাচ্ছি। সো এখন আমরা যদি তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ সুতরাং এ কমা ই কমা বি, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এখানে তো কোশ্চেনে বলছে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো, কিন্তু আমরা কেন হ্যাঁ এখানে ক্ষেত্রফল দেন হচ্ছে এটার কনসেপ্ট আনতেছি? দেখো, M1 আর M2 সিম্পল দুটি অনুপাতের মান। এই যে অনুপাতের মান, এইটা যদি এটা আমাকে বের করতে যদি হয়, তাহলে আমাকে তো অন্য কোনো না কোনো টেকনিক অ্যাপ্লাই করতেই হবে, তাই না? আমি বলছি না দিস ইজ দ্য অনলি ওয়ে, ঠিক আছে, দেয়ার শুড বি ডিফারেন্ট ওয়ে, বাট আমরা যেহেতু এই চ্যাপ্টারে ক্ষেত্রফল নির্ণয় সূত্র শিখেছি এবং সমরেখ দ্বারা উৎপন্ন ক্ষেত্রফলের উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়, তাহলে এই কনসেপ্ট দিয়ে যদি আমরা M1 আর M2 এর মান বের করে ফেলতে পারি, সেটাই বেটার না? কারণ M1 M2 এর মান বের করতে গেলে আমাকে ডেফিনেটলি অন্য কিছু, কোনো না কোনো পদ্ধতির হেল্প নিতে হবে। আমি কি বুঝাতে পারছি? সো এ ই বি বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ। এখন এ এ বি ই বা এ ই বি, তাহলে এখন আগে এ বি এই দুইটা নেই, কারণ এ বি এর কি দেয়া আছে, স্থানাঙ্ক দেয়া রয়েছে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু এ বিন্দুর স্থানাঙ্কটা লিখে রাখি। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 0,-1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 15,2। ঠিক আছে, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,-1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 15,2। আচ্ছা, তাহলে এই দুটো আমরা জানি যে ফার্স্টে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি এক্স অক্ষের মানগুলো আগে লিখতে হয় কলাম বরাবর। সো এ বিন্দুর এক্স অক্ষের মান হচ্ছে 0, বি বিন্দুর এক্স অক্ষের মান হচ্ছে 15, আর ই বিন্দুর এক্স অক্ষের মান আমরা আগের পৃষ্ঠা থেকে দেখে দেখে লিখছি যে আগের পৃষ্ঠায় ছিল ই বিন্দুর এক্স অক্ষের মান 4m1 - m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা ই বিন্দুর এক্স অক্ষের মান। এখন ওয়াই অক্ষের মানগুলো আসি। এ বিন্দুর ওয়াই অক্ষের মান হচ্ছে -1, বি বিন্দুর ওয়াই অক্ষের মান হচ্ছে +2 এবং ই বিন্দুর ওয়াই অক্ষের মান হচ্ছে -5m1 প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এবং আমরা জানি বাই ডিফল্ট আমাদের থার্ড কলামটা হবে 111, বাই ডিফল্ট আমাদের থার্ড কলামটা হবে 111। এটা নিয়ে করার কোনো কনফিউশন নেই। এখন চিন্তা করো, আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে আমরা যদি এখন এই কাজটা করতে যাই যে এই দ্বিতীয় রো থেকে প্রথম রো থেকে দ্বিতীয় রো বিয়োগ বা দ্বিতীয় রো থেকে তৃতীয় রো বিয়োগ, আমরা তো এই জিনিসটা যেহেতু রাশির ব্যাপার স্যাপার চলে আসছে, ডেফিনেটলি আমরা চাইবো যে দুইটা রোকে যদি সামহাউ আমরা ভ্যানিশ করতে পারি শূন্য করে, তাহলে আমাদের জন্য অনেক সময় সেভ হয়। কিন্তু দুইটা রো ভ্যানিশ করার থেকে বা দুইটা রো শূন্য করার থেকে দেখো অলরেডি আমরা প্রথম সারিতে কিন্তু একটা শূন্য পেয়ে গেছি। মনোযোগ দিয়ে শুনো কথাটা, অলরেডি প্রথম সারণীতে কি আমি একটা শূন্য পেয়ে গেছি। আমি যদি এখানে আমার রয়েছে দ্বিতীয় কলামে প্রথমে রয়েছে আমার -1 এবং তৃতীয় কলামে রয়েছে +1, আমি যদি কলাম নাম্বার 2 এবং কলাম নাম্বার 3 আমি যদি যোগ করি, তাহলে -1 এবং +1 মিলে এই জায়গাটায় কিন্তু 0 প্রডিউস হয়ে যায় যদি আমি কলাম 2তে আমার ফলাফলটা রাখি। তাহলে এখানে যদি আমি একটা শূন্য পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের দুইটা সারল দুইটা বিস্তৃতকরণের পার্ট আমাদের শূন্য হয়ে গেল। তার মানে আমি যে কাজটা করতে চাচ্ছি ওই
রো 1 থেকে রো 2 বিয়োগ বা রো 2 থেকে রো 3 বিয়োগ সেটা দিলেও হবে, কিন্তু সেখানে দুইটা কাজ করতে হবে। আমরা যতটা সংক্ষেপে পারি করার চেষ্টা করি, রাইট? সো এখানে আমাদের ফার্স্টের কলামে 0, 15 and 4 m1 minus m2 divided by m1 plus m2 এটা ছিল, থেকে যাক। আমরা দ্বিতীয় কলামে যে কাজটা করব, দ্বিতীয় কলামে আমরা কলাম 3 যোগ করব এবং ফলাফলটা আমরা কোথায় রাখবো? ফলাফলটা আমরা কলাম 2 তেই রাখবো। ফলাফলটা আমরা কলাম 2 তেই রাখবো, মাইনাস m1 প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস 1। ঠিক আছে? আর থার্ড কলামে আমরা কোনো হাত দিব না, এটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। অবশ্যই অবশ্যই আমরা সাইড নোট দিব। কি সাইড নোট? যে কলাম 2 এর সাথে কলাম 3 আমরা যোগ করেছি এবং ফলাফল আমরা রেখেছি কলাম 2 তে। এখন এইটা করে সুবিধাটা কি হলো? সুবিধাটা হলো হাফ অফ এখানে 0 আমরা পেয়ে গেলাম, রাইট? এখানে আমরা 0 পেয়ে গেলাম, এখানে 15, এখানে 4m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এখানে আমরা 0 পেয়ে গেলাম, যে যার জন্য আমরা এই কাজটা করলাম। 2 প্লাস 1 3 পেয়ে যাচ্ছি, মাইনাস 5m1 প্লাস 2m2। এখন এই প্লাস 1 এর সাথে যদি লসাগু করি তাহলে কি হবে? প্লাস 1 এর সাথে লসাগু করলে প্লাস m1 প্লাস m2 লসাগু হিসেবে আমার উপরে চলে আসবে, নিচে রইলো m1 প্লাস m2। দ্যাট মিনস m1 প্লাস m2 এর সাথে প্লাস 1 যদি যোগ করি তাহলে এই রাশিটা দাঁড়ায়। থার্ড কলাম হিসেবে আমার কি রয়েছে? 1 1 1। এই থার্ড কলামে আমি কোনো হাত দেইনি। আচ্ছা, ফাইন। তাহলে আমাদের এখানে কি পাচ্ছি? আমরা হাফ পাচ্ছি। আবার একটু কষ্ট করে লিখি, 0, 15, 4m1 minus m2 divided by m1 plus m2, 0, 3 এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস 5m1 প্লাস m1, তাহলে আমাদের থাকবে মাইনাস 4m1 প্লাস 2m2 প্লাস m2, তাহলে এখানে প্লাস 3m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, তাহলে এখানে 1 1 1। ওকে, নাইস। এখন আমরা যদি প্রথম সারণীর সাপেক্ষে বিস্তৃত করি, প্রথম সারির সাপেক্ষে বিস্তৃত করি, তাহলে প্লাস 0 মাইনাস 0 বাদ দিয়ে লাস্টে প্লাস 1 এর সাপেক্ষে বিস্তৃত করলেই কিন্তু আমার হয়ে যাবে। তাহলে হাফ অফ আমি যদি এখানে নিয়ে আসি প্লাস 1, তো প্লাস 1 এর সাপেক্ষে বিস্তৃত করার ক্ষেত্রে এটার এই প্লাস 1 সংক্রান্ত রাশি কলাম বাদ সারি বাদ দিলে আমাদের কি কি অবশিষ্ট থাকে? আমাদের অবশিষ্ট থাকে 15, 4m1 minus m2 divided by m1 plus m2, then 3 minus 4m1 plus 3m2 divided by m1 plus m2। আমি কি এতটুকু কথা বুঝাতে পেরেছি? এতটুকু কি বুঝাতে আবার পেরেছি? বলবেন? লাস্টের লাইনটা কি করেছি? লাস্টের লাইনটা করেছি হচ্ছে প্লাস 1 এর সাপেক্ষে বিস্তৃত করেছি, প্লাস 0 এর সাপেক্ষে বিস্তৃত করে কোনো লাভ নাই, কারণ গুণ হয়ে শূন্য হয়ে যাবে। মাইনাস 0 এর সাপেক্ষে বিস্তৃত করে লাভ নাই, গুণ হয়ে শূন্য হয়ে যাবে। প্লাস 1 এর সাপেক্ষে বিস্তৃত করলে প্লাস 1 রিলেটেড সারিটা বাদ যাবে, কলামটা বাদ যাবে। বাদ গেলে যে চারটি উপাদান অবশিষ্ট থাকে সেই চারটি উপাদানকে আমি জাস্ট এখানে লিখেছি, সেই চারটি উপাদানকে আমি এখানে জাস্ট লিখেছি, আর কোনো কিছুই করা হয়নি। বুঝতে পেরেছি এতটুকু? বুঝতে পেরেছি এতটুকু? জি স্যার। জি স্যার। আচ্ছা, ফাইন। যদি বুঝতে পারি তাহলে আমাদের এখন কি করতে হবে? এখন আমাদের আড়াআড়ি ভাবে গুণ করতে হবে, তাই না? এখন আড়াআড়ি ভাবে গুণ করি আর যাই করি, আমরা একটা কাজ কিন্তু এখানে করতে পারি। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে যে আমরা জানি যে এখানে এইটা টোটালটার ফলাফল কি শূন্য না? এটা টোটালটার ফলাফল কি শূন্য হয় না? যেহেতু এটা ক্ষেত্রফল শূন্য, এই টোটালটার ফলাফল কি শূন্য না? আচ্ছা, যাই হোক, সেটা তোমাদের পরে দেখাচ্ছি, তোমরা হয়তো মাঝখানে আবার কনফিউজড হয়ে যেতে পারো। তো এখানে রাখছি হাফ প্লাস 1, এটা গুণ অবস্থায় থাকা না থাকা সমান কথা। এখন 15 এর সাথে এই পুরো রাশিটা গুণ হয়ে যাবে, 15 এর সাথে এই পুরো রাশিটা গুণ হচ্ছে, অর্থাৎ মাইনাস 4m1 প্লাস 3m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এই পুরো রাশিটা গুণ হয়ে গেল। মাইনাস 3 এর সাথে এখন এই পুরো রাশিটা গুণ হয়ে যাবে, 4m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এই পুরো রাশিটা গুণ হয়ে গেল। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাফ, এখন 15 এটার সাথে যদি গুণ হয়ে যায়, 15 এটার সাথে গুণ হয়ে গেলে তাহলে 4 15 60 মাইনাস 60m1 প্লাস
3 15 45 45 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ব্র্যাকেট কিন্তু রয়ে যাবে, মাইনাস 3 দ্বারা গুণ করলে 12 m 12 m কোথায় 4 15 3 15 45, আচ্ছা 12m1 প্লাস 3m2, যে মেসেজটা লিখেছো লাস্ট আমি বুঝি নাই মেসেজটা কি লিখেছো, আবার একটু লেখো, ডিভাইডেড বাই m1 m2। আমি কি কোথাও ভুল করেছি বলতে পারো? ওকে ফাইন, ঠিক আছে। আমরা এখন এখানে লসাগু করব। হাফ গুণ অবস্থায় রইল m1 প্লাস m2, যেহেতু আমাদের হর দুটি সেম, m1 প্লাস m2 এই দুটি সেম, তার মানে লবে কোনো রকমের কোনো চেঞ্জ আসবে না। মাইনাস 60 m1 প্লাস 45 m2, এবং এখানে বাইরে কিন্তু মাইনাস রয়েছে, মাইনাসের কারণে এই চিহ্ন দুইটা চেঞ্জ হবে, সো মাইনাস 12 m1 মাইনাস 3 m2। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা? লেখার বাকি থাকলে লিখে ফেলো তাড়াতাড়ি। স্যার একটু দাঁড়ান, লিখতেছি। জি জি জি, আমি এই জন্যই আমি হুটহাট করে চেঞ্জ করব না, লিখেন। স্যার নামাজে ব্রেক দিবেন না স্যার? হ্যাঁ স্যার, আপনি আপনি আমাকে জাস্ট 2টা মিনিট টাইম দেন, 2টা মিনিটের মধ্যে আমি নামাজের ব্রেকটা দিচ্ছি। মানে এই অবস্থায় শেষ করে দিলে আবার শুরু থেকে আবার বলতে হতে পারে, জাস্ট 2টা মিনিট আমাকে টাইম দেন। ওকে ফাইন, আমি পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি, যে এই অবস্থায় আমরা কি পাচ্ছি, ইজ ইকুয়ালস টু হাফ অফ মাইনাস 72 m1 প্লাস 42 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই হচ্ছে আমরা কি পেলাম, আমরা AEB দ্বারা গঠিত, জাস্ট আ সেকেন্ড, একটু ভুল হয়েছে, এই জায়গাটাতে আমি একটু ভুল করেছি, একটু কারেকশন করে নি, এই জায়গাটাতে ভুল করেছি। এখানে -4m1 প্লাস 3m2 ছিল, আমি এখানে প্লাস m2 না দিয়ে -m2 দিয়েছি, ঠিক আছে। সো এই জায়গায় -3 দ্বারা গুণ করার ফলে এইটা মাইনাস হয়ে যাবে, মানে আগে মাইনাসটা প্লাস, পরের প্লাসটা মাইনাস, আর এই মাইনাসের কারণে এটা হয়ে যাবে প্লাস, এই জায়গায় ভুলটা করেছি। আশা করি আমি ভুলটা কারেক্ট করে দিতে পেরেছি। সো 45 প্লাস 3 সেই জায়গায় আসবে 48। ওকে, প্রশ্ন মতে জাস্ট 30 স্যার সেকেন্ড, লাস্ট পেজটা আবার একটু দেখাবেন। জাস্ট আ সেকেন্ড, আমি আপনাকে পরে দেখাচ্ছি, ওদেরকে একটু ছেড়ে দেই। প্রশ্ন মতে হাফ -72 m1 প্লাস 48 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইজ ইকুয়ালস টু 0। এখন আমরা হাফটাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে, শূন্যের সাথে গুণ হয়ে ভ্যানিশ হয়ে যাবে, দ্যাট মিন্স -72 m1 প্লাস 48 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইজ ইকুয়ালস টু 0। এখন m1 প্লাস m2 শূন্যের সাথে গুণ হয়ে গেল, বা গুণ করে দিলাম আর এইভাবে গুণ, তাহলে এই m1 প্লাস m2 ভ্যানিশ হয়ে যায়, তাহলে রইল -72 m1 প্লাস 48 m2 ইজ ইকুয়ালস টু 0। এখন আমরা যদি পক্ষান্তর করি তাহলে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো -72 m1 ইজ ইকুয়ালস টু -48 m2, বা 72 m1 ইজ ইকুয়ালস টু 48 m2। এখন আমরা ব্যস্তকরণ পলিসিটা অ্যাপ্লাই করতে পারি। স্যার ব্যস্তকরণ কিভাবে করে, এখানে m1 এখান থেকে m2 কে নিয়ে আসি, আবার এখানে ছিল 48, এখান থেকে 72 টাকে নিয়ে আসি, তাহলে আমরা আবার আর গুণ করলে আগের জায়গায় ফেরত যেতে পারবো। এখন খেয়াল করো m1 ডিভাইডেড বাই m2, এখানে যদি আমরা 48 এবং 72 এর মধ্যে কাটাকাটি করি, 48 এবং 72 এর মধ্যে কাটাকাটি করি, তাহলে আমরা কত পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 2:3। 3/2। ঠিক আছে, আমরা পাচ্ছি 2:3। কত দিয়ে কাটলাম আমরা, 24 দিয়ে আমরা কাটাকাটি করলাম। সুতরাং আমাদের যেহেতু যে অনুপাতটা বের করতে বলেছে m1:m2 ইজ ইকুয়ালস টু 2:3, তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং সিডি রেখাটিকে, সুতরাং সিডি রেখাকে সিডি রেখাকে কমা এবি রেখাটি 2:1 2:3 অনুপাতে
এই জায়গায় এসে আমরা লিখবো অন্তর্বিভক্ত করে, 2:1 অনুপাতে 3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। স্যার আপনি এতক্ষণ পর্যন্ত কেন লিখলেন না? কারণ এতক্ষণ পর্যন্ত আমি লিখলাম না কারণ হচ্ছে যে আমরা দেখতে চাচ্ছিলাম যে m1/m2 এর মান প্লাস আসে কিনা। যদি m1/m2 এর মান প্লাস আসে তাহলে সেটা অন্তর্বিভক্ত করবে, যদি m1/m2 এর মান মাইনাস আসতো তাহলে সেটা বহির্বিভক্ত করতো। এবং সেই কারণেই আমরা যখন চিত্রের বর্ণনাটা দিয়েছি তখন কিন্তু আমরা অন্তর্বিভক্ত কথাটা বলিনি, জাস্ট লিখেছি বিভক্ত। এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি তো অন্তর্বিভক্ত সূত্র ব্যবহার করেছেন, আপনি অন্তর্বিভক্ত সূত্র ব্যবহার করেছেন। হ্যাঁ, অন্তর্বিভক্ত সূত্র ব্যবহার করেছি। অন্তর্বিভক্ত সূত্র ব্যবহার করেও যদি আমার এটা মানে বহির্বিভক্ত হতো তাহলে আমার অটোমেটিকলি মাইনাস হয়ে যেত। এক্ষেত্রে সূত্রের কারণে আমার কোনো রকমের ইম্প্যাক্ট এখানে পড়বে না। সো আমাদের এই 10-এর 1 নম্বর অঙ্কটা শেষ। যারা লাস্টের অংশ তুলতে চান তুলতে পারেন, যারা লিভ নিতে চান লিভ নিতে পারেন। আমি 5:15-তে ক্লাস শুরু করব, 5:15-তে ক্লাস শুরু করব। যারা লিভ নিতে চান নামাজটা পড়ে এসে আবার জয়েন করেন, 5:15-তে আমি ক্লাস শুরু করব। স্যার আগের পেজে আপনি কোথায় কারেকশন করেছেন একটু দেখাবেন? হ্যাঁ, আমি আগের পেজে কারেকশনের জায়গাটা দেখাচ্ছি। তার আগে তুমি এটা কি তুলেছো, এই পৃষ্ঠাটা তুলেছো? হ্যাঁ স্যার, কমপ্লিট। ওকে ফাইন, এই পৃষ্ঠাটা যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আমি আগের পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখো এই জায়গায় একটা, এই যে 1 2 3 1 2 3 নিচ থেকে 1 2 3, তো নিচ থেকে 3 নাম্বার লাইনে লাস্টে m2 এর আগে একটা মাইনাস দিয়েছিলাম, সেটা হবে প্লাস। লাস্ট থেকে সেকেন্ড লাইনে 3m2 এর আগে ছিল প্লাস, সেটা হবে মাইনাস। এবং লাস্ট লাইনে 3m2 এর আগে ছিল মাইনাস, হবে প্লাস। এইটাই হচ্ছে চেঞ্জ। বুঝতে পেরেছি? ফাইন, আমি তাহলে 5:15-তে আবার সবাই যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে এসে আবার জয়েন করবেন। আমি আপাতত লিভ নিচ্ছি কারণ আমাদের টাইমিংও প্রায় শেষ পর্যায়ে, আবার নতুন লিঙ্ক জেনারেট করতে হবে। তো সেই পর্যন্ত সবাই আবার জয়েন করবেন।